সবাইকে স্বাগতম। আজকে আমরা সলভ করতে যাচ্ছি এসএসসি অর্থনীতি অ্যাসাইনমেন্ট, যেটা হচ্ছে আমাদের 3 নম্বর অ্যাসাইনমেন্ট। তো আমাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে কি দিয়ে শুরু, চলো দেখে ফেলি। আমরা হচ্ছে এখান থেকে লিখবো প্রধান, অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট সময় একের পর এক ফুচকা খেলে ফুচকার উপযোগ ক্রমেই কমতে থাকে। উক্তিটা হচ্ছে পাঠ্যপুস্তকে উল্লেখিত বিধির সাথে সম্পর্কযুক্ত সূচি এবং রেখার সাহায্যে হচ্ছে বিশ্লেষণ করব এবং লাস্টে বলবো যে সকল ক্ষেত্রে এটা আসলে কার্যকর হবে কিনা। ঠিক আছে, তো এটা প্রথম যে প্রশ্নটা সেটা খুব সহজ। আমাদের বলছে উদাহরণ সহ মোট উপযোগ, মোট উপযোগ, প্রান্তিক উপযোগটা ব্যাখ্যা করতে। তাহলে চলো দেরি না করে আগে এটা দেখে ফেলি। ঠিক আছে, তাহলে আমরা দেখো আমাদের প্রথমে উপযোগটা লিখবো। প্রথমে আমরা উপযোগটা লিখবো যে উপযোগ আসলে কি বোঝাইছে। উপযোগটা আমরা লিখবো। দেখো এখানে আমরা লিখবো যে প্রথমে লিখে নিব হচ্ছে উপযোগ। ঠিক আছে, উপযোগ লিখে নিয়ে এরপরে কি আমরা লিখবো যে কোনো কিছুর অভাব পূরণের ক্ষমতাকে হচ্ছে কি বলে, উপযোগ বলে। তাছাড়া উপযোগ বলতে বোঝায় কোনো জিনিসের উপকারিতা, সুতরাং উপযোগ হলো কোনো দ্রব্য বা সেবার অভাব মোচনের ক্ষমতা। এরপর আমরা লিখবো যে জিনিসের মাধ্যমে মানুষের অভাব পূরণ হয়, তাহলে বুঝতে হবে ওই জিনিসের উপযোগ আছে, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, এরপর হচ্ছে কি আমাদের কাগজ ইত্যাদি। যখন একজন ব্যক্তি বা ভোক্তা কোনো পণ্য দ্রব্য বা পরিষেবা ভোগ করে যে তৃপ্তি পায়, এটা কি হচ্ছে কি বলে, আসলে উপযোগ বলা হয়। একদম ক্রিস্টাল ক্লিয়ার সংজ্ঞা। এরপর আমরা লিখবো যে অর্থনীতিবিদ মেয়ার্স বলেছেন উপযোগ হলো কোন দ্রব্যের ওই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। ঠিক আছে, তাহলে এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ আমরা ক্লিয়ার হইলাম। এরপর হচ্ছে আমরা টাইটেল দিব হচ্ছে মোট উপযোগ। আমরা লিখবো অভাব পূরণের উদ্দেশ্যে দ্রব্য ও সেবার ভোগ থেকে উদ্ভূত, তা দীর্ঘকার হবে, তৃপ্তির সমষ্টিগত রূপকেই হচ্ছে মোট উপযোগ বলে, টোটাল যে স্যাটিসফ্যাকশন। ঠিক আছে, আমরা দেন চাইলে তুমি ইংরেজি ডেফিনেশনটা দিয়ে দিতে পারো, তোমার ইচ্ছা। এরপর আমরা লিখবো উপযোগকে যখন একটি দ্রব্যের প্রেক্ষিতে বিবেচনা করা হয়, তখন সেই দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগ সমষ্টিকে আমরা বলি মোট উপযোগ। যেমন কোন ক্রেতা বাজারে গিয়ে 4টা আপেল ক্রয় করে, সে যখন একটা আপেল ক্রয় করে তখন তা থেকে 20 টাকার সমান ধরো সে কি করে, উপযোগ লাভ করে। অবভিয়াসলি এটা খাওয়ার পরে তার নিশ্চয়ই আপেল খাওয়ার যে চাহিদাটা ছিল, আগে যে ইচ্ছাটা ছিল, সেটা একটু কমবে। ঠিক একইভাবে যখন সে দ্বিতীয় আপেল ভোগ করে তখন দেখা যায় সে আর 20 টাকার যে ভ্যালুটা সেটা আর পাচ্ছে না, তার টাকার পরিমাণটা আসলে কমে যায়। এখন আসলে ব্যাপারটা কি, সে 20 টাকা দিয়ে আপেল কিনে কিন্তু সে উপভোগটা মানে স্যাটিসফ্যাকশনটা ফিল করে 15 টাকা। ওকে, ঠিক একইভাবে সে যদি আবার তৃতীয় চতুর্থ কিনে, তাহলে দেখা যায় তার থেকে কত টাকা আসে, সেখান থেকে আসতে পারে 10 টাকা, এবং 5 টাকার সমান উপভোগ সে কি করতে পারে, ভোগ করতে পারে। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো আমাদের শুরুতে ছিল কত, শুরুতে ছিল তার 20 টাকা, পরবর্তীতে 15 টাকা আসছে, সেখান থেকে হচ্ছে 10 টাকা, 5 টাকা, এভাবে হচ্ছে কি আস্তে আস্তে আমরা বলতে পারি হচ্ছে আমাদের উপযোগ কি হচ্ছে, এই লোকের উপযোগ কমে যাচ্ছে, তাই না? এই লোকের উপযোগ যদি কমে যায় তাহলে আমরা এখান থেকে কিভাবে ডেফিনেশন বা ব্যাখ্যা করতে পারি, আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি, তাহলে আমাদের মোট উপযোগ কত আসবে এখান থেকে। তাহলে আমরা যদি চিন্তা করি, ধরো সবগুলোকে যদি যোগ করে দেই, আমরা লিখবো অতএব, এখানে লিখবো অতএব মোট উপযোগ হবে কতটুকু, উপযোগ পাওয়া গেছে দেখো তো 3 বারে। মোট উপযোগ হবে হচ্ছে প্রথমে 20, পরে 15, পরে 10, পরে 5, এত টাকা। ঠিক আছে, তাহলে কত আসছে আমাদের, এত টাকার উপযোগ আর কি। তাহলে আমাদের আসে হচ্ছে 20, 20, 50 টাকা, তার মানে তার মোট উপযোগ কত টাকা খেয়াল করো, তার মোট উপযোগ হচ্ছে 50 টাকা। এইভাবে হচ্ছে আমাদের ব্যাখ্যা করতে হবে। পরেরটায় দেখো আমরা লিখবো কোন দ্রব্যের বাড়তি একক থেকে যে বাড়তি উপযোগ পাওয়া যায় তাকে বলে প্রান্তিক উপযোগ। তোমরা ইংরেজি সংজ্ঞাটা দিতে পারো। এভাবেই বলা যায় যে কোনো ভোগ্য দ্রব্যের এককের পরিবর্তনের ফলে সেই দ্রব্যের মোট উপযোগের মধ্যে যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। প্রান্তিক শব্দটি দ্বারা মোটের পরিবর্তনের হারকে বোঝানো হয়েছে। যেমন আগের উদাহরণটাই চলে আসি, কোন ক্রেতা বা ভোগকারী প্রথম আপেল থেকে 20 টাকার সমান উপযোগ পায়,
দ্বিতীয় আপেল থেকে 15 টাকা সমান উপযোগ পায়। খেয়াল করো তো, দ্বিতীয় এবং তৃতীয় আপেলের মানে প্রথম এবং দ্বিতীয় আপেলের গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 5 টাকা না? এই 5 টাকা হচ্ছে কি, সে বাড়তি উপযোগ আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তৃতীয় এবং চতুর্থ আপেল থেকে সে কত টাকা পাচ্ছে? 10 টাকার এবং 5 টাকার উপযোগ। খেয়াল করো, ভোগকারী যদি 2টা আপেল ক্রয় করতো, অর্থাৎ 20 টাকার উপযোগ পাইতো, 15 টাকার উপযোগ পাইতো, তাহলে দ্বিতীয় এককটি হইতো কি, প্রান্তিক উপযোগ, অর্থাৎ সেকেন্ডটাকে আমরা বলতাম হচ্ছে প্রান্তিক উপযোগ। এক্ষেত্রে ভোগকারীর মোট উপযোগ কত হবে? মোট উপযোগ হইতো 20 প্লাস 15 মানে 35, কিন্তু প্রান্তিক উপযোগ হইতো কত? সেকেন্ড বার আসছে 35, শুরুতে ছিল 20, শুরুতে 20 ছিল, পরে 35 আসছে, মানে 15 যোগ হয়েছে মোট উপযোগে। তাহলে তুমি যদি 35 থেকে 20 ভাগ করো, বাদ দাও, তাহলে কত পাবা? তাহলে প্রান্তিক উপযোগ পাওয়া যাবে হচ্ছে 15 টাকার সমান হবে, ঠিক আছে। ভোগকারী যদি আরেকটি একক তৃতীয় আপেল ক্রয় করে, তাহলে তৃতীয় একক হলো প্রান্তিক একক। সেক্ষেত্রে ভোগকারীর মোট উপযোগ হইতো কত? 35 সাথে 10 যোগ করলে কত আসে? 45। তখন আমাদের প্রান্তিক উপযোগ হইতো 10 টাকার সমান। কস 45-এর সাথে দেখো 35-এর গ্যাপ হচ্ছে 10। তাহলে এইভাবে কিন্তু খুব সুন্দর ভাবে হচ্ছে আমরা ব্যাখ্যাটা দিতে পারি। এই ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের কি এটা সর্ট আউট করা যায়, মার্জিনাল ইউটিলিটি যেটাকে বলে, ঠিক আছে। সো ওকে, এবার আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। এটা খুবই সহজ ছিল, আই হোপ সো সবাই বুঝতে পারছে। পরবর্তীটা দেখো বলছে আমাদের উপযোগ সূচি তৈরি করতে হবে। উপযোগ সূচি তৈরি এবং ওই সূচিতে প্রান্তিক উপযোগের সমষ্টি যে মোট উপযোগ তা সঠিকভাবে উল্লেখ থাকবে। আচ্ছা, প্রান্তিক উপযোগের সমষ্টি যে মোট উপযোগ তা সঠিকভাবে উল্লেখ থাকবে। ওকে, চলো তাহলে আমাদের প্রশ্নটা কি, একটা নির্দিষ্ট সময় একের পর এক আমরা ফুচকা খেলে ফুচকার উপযোগ ক্রমে কমতে থাকে। ওকে, তাহলে অবশ্যই ফুচকার উপযোগ তো কমতেই থাকবে। আমরা যদি দেখে আসি, চলো একটু জাস্ট একটু ওয়েট, আমার স্ক্রিনটা নিয়ে আসতেছি। একটু ওয়েট, আমি তোমাদের জন্য জুমে রেকর্ড করি তো, তাই আমার জুম ইয়েটা চলে আসছে। আচ্ছা, তাহলে এবার কিন্তু আমরা সূচি আঁকতে যাচ্ছি। তো আমাদের সূচি আঁকার জন্য কি কি লাগবে? স্কেল লাগবে, পেন্সিল লাগবে। তাহলে চলো আমরা সেই কাজটা এখন করব। আমার বোর্ড চলে আসছে, আমি এবার হচ্ছে ছবি এঁকে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লিখবো হচ্ছে আমাদের গ নাম্বার। আমরা সলভ করতেছি হচ্ছে গ। গ নাম্বার আমাদের সূচি তৈরি কি করতে হবে, কিসের? আমরা লিখবো কোন ভোক্তার, খেয়াল করো, বিভিন্ন একক, আমরা বিভিন্ন একক নিয়ে দেখব। বিভিন্ন এককে ফুচকা খাবার ফলে, ফুচকা খাবার ফলে প্রাপ্ত মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সূচি তৈরি করা হলো। ঠিক আছে, সূচি তৈরি করা হলো। তো এই জিনিসটা আমরা এখান থেকে ব্যাখ্যা করি, চলো। তাহলে কোন ভোক্তার বিভিন্ন একক, ওকে, তাহলে আমরা ছক আঁকবো ফার্স্টে। আমরা ছক আঁকবো, চলো এইভাবে তিনটা জিনিসের ছক আঁকতে হবে তোমাকে টোটাল। তোমাকে এভাবে তিনটা জিনিসের ছক আঁকতে হবে। প্রথমটাতে তুমি একক লিখবা, পরেরটাতে হচ্ছে তুমি লিখবা হচ্ছে মোট উপযোগ, আর লাস্টেরটা লিখবা হচ্ছে প্রান্তিক উপযোগ, ঠিক আছে। তারপর যদি তুমি দাগ দাও, কয়টা দাগ দেওয়া, ধরো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। আমরা এনাফ, সাতটা হচ্ছে অনেক অনেক বেশি। আমরা ধরো 7 বার হচ্ছে ফুচকা ট্রাই করবো। আসলে এত ফুচকা তো খাওয়া যায় না, আমরা 6 বার ট্রাই করি। আসলে তোমার যে জিনিসটা দিচ্ছে এটা তো যে কোনো বুঝছো না, এটা হচ্ছে খাওয়া, ফুচকা খাওয়ার ব্যাপার। তুমি এখানে লিখলে হচ্ছে
ফুচকার একক কতবার তুমি নিলা, ফুচকার একক যতবার নিবা ততবার লিখবো। তারপর এখান থেকে আমরা পাবো হচ্ছে মোট উপযোগ, আমরা উপযোগ পুরোটা লিখবা উপযোগ, এরপর হচ্ছে প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা কিভাবে সলভ করা যায়? আমরা যদি ধরি, সাপোজ ধরো যে প্রথমবার ফুচকা নিচ্ছে, যে প্রথমবার ফুচকা নিচ্ছে সে ধরো একসাথে 5টা ফুচকা খাইছে, একসাথে 5টা ফুচকা খাইছে, তো তখন প্রান্তিক উপযোগ কত হবে? অবভিয়াসলি তখন হবে হচ্ছে প্রান্তিক উপযোগ 5। তখন প্রান্তিক উপযোগ কত হবে? প্রান্তিক উপযোগ হচ্ছে 5 হবে। ঠিক আছে, তো 5টা খাওয়ার পরে সে এবার ট্রাই করলো হচ্ছে ধরো আরো 4টা খাইতে, 4টা খাইলে তোমার কত হয়ে যাবে? তার 9 হয়ে যাবে মোট উপযোগ। আর প্রান্তিক উপযোগ কত আমরা জানি, 9 এবং 5 এর ডিফারেন্স হচ্ছে 4। 3 নাম্বার অ্যাটেম্পটে সে এবার কি করলো? আরো একটা ফুচকা কম খাইলো। তার একটা ফুচকা কম খাইলে তার কয়টা আসলে? আগে খাইছে সে 4টে, এবার 3টা, তার মানে হচ্ছে 12। তার মানে প্রান্তিক উপযোগ কত? 9 এবং 12 বিয়োগফল হচ্ছে 3। 4 নাম্বার দেখা গেল সে 3টা, এবার 2টা খাইলো, তার মানে হচ্ছে 14। এবার হচ্ছে তার পার্থক্য হচ্ছে 2। 5 নাম্বারে গিয়ে দেখা গেল সে একটা খেয়ে বলতেছে আমি আর পারবো না। তখন দেখো তার কত কত পার্থক্য। এরপরে তুমি তাকে জোর করা শুরু করলা, সে আর খাবে না, সে বলল আমি আর খাবো না, আমার প্রান্তিক উপযোগ কত হয়ে যাবে? এখান থেকে 0 হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি সে খাবে না তারপরেও তুমি তাকে ফোর্স করো, এখন সে খাবে না তারপরেও তুমি তাকে ফোর্স করো একটা, তখন দেখা যাবে আমাদের প্রান্তিক উপযোগ হচ্ছে ঋণাত্মক, মাইনাস চলে আসে। ঠিক আছে, প্রান্তিক উপযোগ তখন কি চলে আসে? মাইনাস চলে আসে। তাহলে আমরা ফুচকা কিন্তু বেশি খাওয়া যায় না, তো তোমরা কিন্তু ওই অনুযায়ী হচ্ছে মোট উপযোগ প্রান্তিক উপযোগ দিবা। আমি বিভিন্ন চ্যানেল ঘাটাঘাটির সময় দেখছি তারা 42টা 45টা করে ফুচকা খাওয়াইছে। আসলে সবাই তো খেতে পারবে না এতগুলো, আমরা নর্মাল হিসেবে ধরি। ঠিক আছে, তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি মোট উপযোগ কিভাবে আসছে, প্রান্তিক উপযোগ কিভাবে আসছে, এতটুকু খুব সুন্দরভাবে বুঝে গেছে। তাহলে আমরা এখানে লিখবো, আমি মুখে বলতেছি যে প্রদত্ত তালিকা থেকে বোঝা যায় ফুচকা ভোগের একক বাড়ার সাথে সাথে দেখো মোট উপযোগের মান বাড়ে এবং ক্রমহ্রাসমান হারে বাড়ে। ক্রমহ্রাসমান হারে মানে কি? মানে কম করে করে বাড়তেছে। ঠিক আছে, এতে প্রান্তিক উপযোগ কি হয়? ক্রমশ হ্রাস পায়। হ্রাস পেতে পেতে আমাদের ষষ্ঠ এককে এসে কি হয়? প্রান্তিক উপযোগ 0 হয়ে যায়। আমরা লিখতে পারি যদি আরো 1 একক বৃদ্ধি পেত তাহলে কিন্তু প্রান্তিক উপযোগ কি হইতো? প্রান্তিক উপযোগ কিন্তু ঋণাত্মক হইতো। ঠিক আছে, প্রান্তিক উপযোগ কি হইতো? প্রান্তিক উপযোগ ঋণাত্মক হইতো। এইটুকু আমরা লিখবো। লেখার পর আমরা এখান থেকে দেখাবো যে আমাদের প্রান্তিক উপযোগ আসলে টোটাল কত। আমরা লিখবো প্রান্তিক উপযোগের সমষ্টি, প্রান্তিক উপযোগের সমষ্টি বের করবা এখান থেকে। সমষ্টি কত কত? 5 4 3 2 1 0, কত আসবে এখান থেকে? 15। এরপর আমরা লিখবো যে আমাদের মোট উপযোগ, মোট উপযোগের পরিমাণ অলরেডি কত? 15 না? তাহলে এরপর আমরা লিখবো যেখান থেকে বলা যাচ্ছে যে প্রান্তিক উপযোগের সমষ্টি মোট উপযোগের সমান। এটা কিন্তু ম্যাক্সিমামই বাদ দিবে, এটা তোমাদেরকে মাস্ট বি করে দেখাইতে হবে। ঠিক আছে, মাস্ট বি তোমাকে এটা করে দেখাইতে হবে। আচ্ছা, এটা আমরা দেখলাম এখান থেকে। এরপরে চলো আমরা আমাদের পরবর্তীটায় চলে যাই। পরবর্তী হচ্ছে আমাদের গ। এখানে আমাদের প্রান্তিক উপযোগ বিধি যেহেতু বলছে, তাহলে আমরা প্রান্তিক উপযোগ রেখা আঁকবো। খেয়াল করে দেখো এখানে আমাদের মোট উপযোগ রেখা আঁকার কোনো প্রয়োজন নাই। মোট উপযোগ রেখা আঁকার কোনো প্রয়োজন নাই। প্রশ্নে বলছে সূচি এবং বিধি থেকে তুমি যে প্রান্তিক উপযোগ রেখা পাবা সেটার মাধ্যমে ব্যাখ্যা করবা। তাহলে চলো আমরা প্রথমে রেখাটা ড্র করবো। আমরা এখানে একটা অক্ষ নিব, হচ্ছে আমরা এখান থেকে একটা অক্ষ নিব, এভাবে নিব। ঠিক আছে, তো নেওয়ার পরে খেয়াল করে দেখো আমরা এখানে নিব হচ্ছে ভোগের একক। নিচে আমরা লিখি ভোগের একক, নিচে আমরা লিখবো হচ্ছে ভোগের একক, আর উপর আমরা লিখবো হচ্ছে প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ।
ঠিক আছে, এই পার্ট হচ্ছে উপরে লিখবো। তাহলে খেয়াল করো তো আমাদের প্রান্তিক উপযোগ কত করে আসছিল, আমাদের প্রান্তিক উপযোগ কত করে আসছিল আগের বার। এখান থেকে আমরা 5 থেকে শুরু করে কত জিরোতে আসছে, তাই না? তাহলে আমাদের মেইনলি 1 থেকে 5 পর্যন্ত যাবে হচ্ছে প্রান্তিক উপযোগে। তাহলে আমরা ধরো এটাকে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে আমাদের 5। আচ্ছা, তাহলে এটা আমরা দাগ দিয়ে দিই, এটা আমরা দাগ দিয়ে দিই। ঠিক আছে, এটা হচ্ছে প্রান্তিক উপযোগ কার, তুমি লিখে দিতে পারো ফুচকার, ফুচকার প্রান্তিক উপযোগ, এভাবে লিখলে বেটার। তাহলে আমরা এখানে লিখে দিলাম হচ্ছে ফুচকার প্রান্তিক উপযোগ। ঠিক আছে, আর নিচে কয়বার ভোগের ব্যাপার আসছিল খেয়াল করে দেখো, আমাদের ভোগের ব্যাপার আসছিল 6 বার। তাহলে আমরা লিখি 1 2 3 4 5 6, আরেকটা এক্সট্রা দিয়ে রাখলাম আমরা, সেটার বললাম হচ্ছে 7। তাহলে দেখো যখন আমাদের কি ছিল খেয়াল করে দেখো, আমাদের যখন ফুচকার একক ছিল 1 তখন প্রান্তিক উপযোগ কিন্তু 5, ফুচকা ভোগের একক 1 তখন প্রান্তিক উপযোগ হচ্ছে আমাদের এইখানে। ঠিক আছে, পরে যখন 2 তখন আসছে 4-এ, 3 যখন, খেয়াল করে দেখি, 3 যখন তখন 3-এ আসছে, তার মানে এইখানে। 4 যখন তখন 2-এ আসছে, 5 যখন তখন 1-এ আসছে, 6 যখন তখন 0-তে আসছে। আমরা যদি 7 ঘর নিই তাহলে হয়ে যাবে হচ্ছে -1, অর্থাৎ নিচে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটা এখন যোগ করে দেখাই দিব, আমরা এখন এটা যোগ করে দেখাই দিব, খেয়াল করে দেখো। দেখো এভাবে দিলে আমরা এবার যদি বিন্দুগুলো ঠিক করি, এটা ছিল হচ্ছে আমাদের 5, এটা ছিল হচ্ছে আমাদের কত 4, এটা ছিল হচ্ছে আমাদের 3, এটা ছিল হচ্ছে আমাদের 2, এটা ছিল হচ্ছে আমাদের 1, এটা ছিল হচ্ছে আমাদের 6, আর এটা হচ্ছে আমাদের মাইনাসে চলে গেছে। যদি আমরা চাই আরো বাড়াইতে তাইলে হচ্ছে এরকম হয়। তাহলে এখানে ব্যাখ্যা আমরা কি দিতে পারি খেয়াল করো, আমরা লিখবো হচ্ছে ব্যাখ্যায়, আমরা এরপরে লিখবো ব্যাখ্যা, আমি মুখে বলতেছি ব্যাপারটা। আমরা লিখবো হচ্ছে ব্যাখ্যা, আমরা লিখবো চিত্রে, এটাকে আমরা এক্স অক্ষ দিই, হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আমরা বলবো চিত্রে এক্স অক্ষে ফুচকা ভোগের একক এবং ওয়াই অক্ষে প্রান্তিক উপযোগ নির্দেশ করা হয়েছে, প্রান্তিক উপযোগ নির্দেশ করা হয়েছে। এরপর আমরা লিখবো উপযোগ সূচি থেকে প্রান্তিক উপযোগ এবং ভোগের এককের মানগুলো যথাক্রমে প্রথম একক থেকে ষষ্ঠ একক পর্যন্ত লেখচিত্রে বসাই। এরপর আমরা লিখবো সপ্তম এককে আমরা যদি আরো প্রান্তিক উপযোগ যোগ করি তাহলে তা ঋণাত্মক হয়ে যায়। গ্রাফ থেকে দেখা যাচ্ছে প্রান্তিক উপযোগ রেখা, গ্রাফ থেকে দেখা যাচ্ছে প্রান্তিক উপযোগ রেখাটি নিম্নগামী। ঠিক আছে, গ্রাফ থেকে দেখা যাচ্ছে প্রান্তিক উপযোগ রেখাটি নিম্নগামী, এটা খুব সুন্দরভাবে লিখে দিবা। ঠিক আছে, গ্রাফ থেকে দেখা যাচ্ছে প্রান্তিক উপযোগ রেখাটি নিম্নগামী। তাহলে এতটুকু লিখলে কিন্তু আমাদের জিনিসটা হবে। ঠিক আছে, তোমরা চাইলে আরো সুন্দর করে লিখতে পারো লাস্টে, যে ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমে যায়, সে কারণে প্রান্তিক উপযোগ রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। ওকে, তাহলে এইভাবে লিখে হচ্ছে আমরা রেখাচিত্রটাকে পারফেক্টলি লিখবো। ওকে, এরপর হচ্ছে পরবর্তী প্রশ্ন ছিল আমাদের ঘ, যে সকল ক্ষেত্রে এটা আসলে কার্যকর কিনা। আমরা লিখবো যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, প্রান্তিক উপযোগ বিধি কিছু শর্ত মেনে চলে, শর্ত মেনে চলে। ঠিক আছে, তার প্রথম শর্ত কি খেয়াল করো, প্রথম শর্ত হচ্ছে আমরা যদি আলাদা করে লিখি,
আমরা লিখবো যে এখানে ভোক্তা হতে হবে স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন, স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন। তারপর লিখবো যদি ভোক্তা স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন না হন তাহলে এই বিধিটি কার্যকর হয় না, তাহলে এই বিধিটি কার্যকর হয় না। তারপর আমরা দিব যেমন ফুচকা খাওয়ার ক্ষেত্রে উনি যদি বিচার বুদ্ধি করা ছাড়া ফুচকা গ্রহণ করে তাহলে এই ফুচকার ক্ষেত্রে প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর নয়। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা লিখবো 2 নাম্বারটা পরিমাপ। ঠিক আছে, অর্থ দিয়ে পরিমাপ করা। আচ্ছা, ভোক্তা, আমরা এটা অ্যান্সারটা লিখবো এভাবে, ভোক্তা চাইলে দ্রব্যের উপযোগ অর্থ দিয়ে পরিমাপ করতে পারে, যদি সে উপযোগ অর্থ দিয়ে পরিমাপ না করে তাহলে উপযোগ বিধি কিন্তু কার্যকর হয় না। এরপর আমরা লিখবো দ্রব্যের দাম প্রান্তিক উপযোগের সমান হতে হবে, যদি দ্রব্যের দাম তোমার প্রান্তিক উপযোগের সমান না হয়, দ্রব্যের দাম যদি প্রান্তিক উপযোগের সমান না হয় তাহলে কিন্তু প্রান্তিক উপযোগ বিধি কার্যকর নয়, এটা লিখবো। এরপর 4 নাম্বারটা আমরা লিখবো হচ্ছে দ্রব্যটি ভোগ করার সময় ভোক্তার আয় রুচি এবং পছন্দের পরিবর্তন করা যাবে না। অর্থাৎ যদি ভোক্তা তার আয় এবং রুচি বা হচ্ছে পছন্দ পরিবর্তন করে ফেলে তখন কিন্তু প্রান্তিক উপযোগ বিধিটা আর কার্যকর থাকে না। অর্থাৎ ভোক্তা ফুচকার পাশাপাশি যদি অন্য কিছু গ্রহণ করতে চায় তখন কিন্তু ফুচকার জন্য তুমি প্রান্তিক উপযোগ বিধি পাবা না। বা দেখা গেছে ভোক্তার হচ্ছে আয় কমে গেছে তখন কিন্তু সে ফুচকা এত পরিমাণ আর কিনতে পারবে না, তার মানে আমরা আয় রুচি এবং হচ্ছে কি পছন্দের কোনো পরিবর্তন আমরা করতে চাই না। এরপরটা হচ্ছে সময়। আমাদের 5 নাম্বারটা হচ্ছে সময়, এটা হচ্ছে আমাদের কি ছিল, মানে বিভিন্ন একক আর কি, পছন্দ, তারপর হচ্ছে রুচি, তারপর হচ্ছে আয়। আই হোপ সো ব্যাপারটা বুঝছো কিভাবে লিখবা। এরপর 5 নাম্বারটা কি, 5 নাম্বারটা হচ্ছে আমাদের নির্দিষ্ট সময়, তাই না? তাহলে আমরা দেখো জিনিসটা কিন্তু লিখতে পারি যে দীর্ঘ সময় পর কিন্তু আসলে কোনো কিছুর উপর কি আকর্ষণ চলে যাইতে পারে, এই জন্য এখানে আমাদের নির্দিষ্ট সময় বিবেচ্য হবে, নির্দিষ্ট সময়, সময় বিবেচ্য। তাহলে এই 5টা জিনিস আমরা বিবেচনা করে আসলে যদি 5টা জিনিস ঠিক থাকে তাহলে আমাদের উপযোগ বিধিটা কার্যকর হবে, প্রান্তিক উপযোগ বিধি। যদি 5টা জিনিস যদি আমাদের চেঞ্জ হয়ে যায়, কিভাবে চেঞ্জ আমরা ব্যাখ্যা করে আসছি, তাহলে কিন্তু আমাদের প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হবে না। তাহলে এখান থেকে বলাই যাচ্ছে সকল ক্ষেত্রে আসলে প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হবে যদি প্রান্তিক উপযোগ বিধি তৈরির সময় আমরা এই 5টি যে শর্ত আছে সেই শর্ত মেনে উপযোগ সূচি তৈরি করি এবং সেই উপযোগ সূচি থেকে বিধি অঙ্কন করি। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তোমাদের বইতে কিন্তু এগুলো লেখা আছে, তোমরা বইয়ের 31 পৃষ্ঠার সেকেন্ড প্যারাটায় দেখবা সুন্দরভাবে এখানে লেখা আছে 5টা বৈশিষ্ট্য। তো এগুলা সুন্দরভাবে ব্যাখ্যা করে নিজেই লিখবা। কোনো ধরো অন্যান্য আমি বিভিন্ন জায়গায় দেখছি তারা ইন্টারের বই থেকে এনে বা হচ্ছে অস্বাভাবিক ভাবে হচ্ছে উত্তরগুলা করছে, তুমি তোমার বই অনুযায়ী হচ্ছে লিখবা, তুমি ফুচকা দিয়ে উদাহরণ দিয়ে হচ্ছে তুমি এটা কমপ্লিট করবা। আই হোপ সবাই বুঝতে পারছো। ইনশাআল্লাহ তোমাদের সাথে নেক্সট কোন অ্যাসাইনমেন্টে কথা হবে। আল্লাহ হাফেজ।